আসসালামু আলাইকুম। ফিউচার প্লাসের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অধ্যায় 1, অধ্যায় 2, অধ্যায় 3, অধ্যায় 4, অধ্যায় 5 এবং অধ্যায় 6 এর অনুশীলনীর প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আশা করি পুরোটা ভিডিও জুড়ে তোমরা আমার সাথে থাকবে এবং বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি শুরু করা যাক। অধ্যায় 1, আমাদের পরিবেশ ও সমাজ। অনুশীলনীর প্রশ্নোত্তর। অল্প কথায় উত্তর দাও। 1, প্রাকৃতিক পরিবেশের 3টি উপাদানের নাম লেখো। উত্তর: প্রাকৃতিক পরিবেশের 3টি উপাদানের নাম মানুষ, গাছপালা, পাহাড়। 2, বাংলাদেশের কোন কোন অঞ্চলে বেশি বন্যা হয়? উত্তর: বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বেশি বন্যা হয়। 3, সামাজিক পরিবেশের 3টি উপাদানের নাম লেখো। উত্তর: সামাজিক পরিবেশের 3টি উপাদানের নাম বিদ্যালয়, খেলার মাঠ, রাস্তাঘাট। 4, বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন কেন? উত্তর: বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন কারণ প্রচুর গাছ থাকলে আবহাওয়া ঠান্ডা থাকে এবং বৃষ্টিপাত হয়। বৃষ্টি মাটির জন্য উপকারী। গাছ থেকে আমরা বাড়ি ও আসবাবপত্র তৈরির কাঠ পাই। এবার বড় প্রশ্নগুলোর উত্তর দাও। 1, বাংলাদেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের ভূপ্রকৃতি কিভাবে আলাদা? উত্তর: বাংলাদেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রাকৃতিক পরিবেশে ভিন্নতা রয়েছে। উত্তর অঞ্চলের ভূমি উঁচু, নদ-নদীর সংখ্যা কম, গ্রীষ্মকালে অনেক গরম পড়ে, শীতকালে বেশ ঠান্ডা পড়ে। আবার দেশের দক্ষিণাঞ্চলের ভূমি নিচু, সেখানে অনেক নদী মিলিত হয়েছে। নদীর কারণে এই অঞ্চলে বন্যার প্রবণতা বেশি। 2, আমাদের সামাজিক পরিবেশে আর্দ্র জলবায়ুর প্রভাব কি? উত্তর: আর্দ্র জলবায়ু বলতে জলীয় বাষ্পপূর্ণ জলবায়ুকে বোঝায়। আমাদের সামাজিক পরিবেশে আর্দ্র জলবায়ুর প্রভাব অনেক বেশি। আর্দ্র জলবায়ুর ফলে বৃষ্টিপাত হয়, ফলে কৃষি জমিতে ফসল ভালো হয়, আর এতে সামাজিক ভারসাম্য বজায় থাকে। অন্যদিকে আর্দ্র জলবায়ুর ফলে মাঝে মাঝে প্রচুর বৃষ্টিপাত হয়, ফলে রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে পড়ে এবং বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি করে। অধ্যায় 2, সমাজে পরস্পরের সহযোগিতা। অনুশীলনীর প্রশ্নোত্তর। অল্প কথায় উত্তর দাও। 1, জনসংখ্যায় নারী ও পুরুষের সংখ্যা কিভাবে তুলনা করা হয়? উত্তর: দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী ও অর্ধেক পুরুষ। এই হিসাবে নারী ও পুরুষের সংখ্যা তুলনা করা হয়। 2, বৈষম্য বলতে কি বুঝো? উত্তর: বৈষম্য শব্দের অর্থ পার্থক্য করা। সমাজে কোনো বিশেষ শ্রেণী পেশার মানুষের মধ্যে পার্থক্য বা ভেদাভেদ তৈরি করাকে বৈষম্য বলে। 3, শ্রেণীকক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন একটি শিশুর পরিচয় দাও। উত্তর: আমি 4র্থ শ্রেণীর ছাত্র। অনিক আমার বন্ধু। সে চোখে কম দেখে। চোখের সমস্যার কারণে সে দূর থেকে বোর্ডের লেখা পড়তে পারে না। 4, বৈচিত্র্য বলতে কি বোঝায়? উত্তর: বৈচিত্র্য বলতে বিভিন্ন বস্তুর ভিন্নতাকে বোঝায়। একই জাতীয় জিনিস না হয়ে ভিন্ন ভিন্ন হওয়াকে বৈচিত্র্য বলে। এবার বড় প্রশ্নগুলোর উত্তর দাও। 1, পরিবারের ছেলে ও মেয়েদের সমানভাবে মূল্যায়নের একটি উদাহরণ দাও। উত্তর: আমাদের পরিবারে আমরা 2 ভাই বোন। আমার মা বাবা আমাদের দুজনকে খাওয়ার ক্ষেত্রে সমান পুষ্টিকর খাবার দেন। এছাড়া অন্যান্য খাবার, জামা কাপড় এবং খেলনা ইত্যাদি জিনিসও সমানভাবে ভাগ করে দেন। মূলত পরিবারের ছেলে ও মেয়েদের সবকিছুতেই সমানভাবে মূল্যায়ন করা হলে তাদের শারীরিক ও মানসিক বিকাশ সুষ্ঠু ও সুন্দর হয়। 2, তোমার কোনো বন্ধুর উপর রেগে গেলে তুমি কি করো? উত্তর: আমি আমার কোনো বন্ধুর উপর রেগে গেলে ধৈর্য ধারণ করি। তাকে এ সময় কোনো ধরনের বকাঝকা কিংবা মারপিট করি না, বরং স্বাভাবিক থাকার চেষ্টা করি। কেননা তখন আমার বন্ধুটিও রেগে যেতে পারে এবং অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। পরবর্তীতে রাগ কমে গেলে বিষয়টি ভালোভাবে বুঝিয়ে বলি। অধ্যায় 3, বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী। অনুশীলনীর প্রশ্নোত্তর। অল্প কথায় উত্তর দাও। 1, চাকমা জনগোষ্ঠী কোন ধরনের বাড়ি নির্মাণ করেন? উত্তর: চাকমা জনগোষ্ঠী কাঠ ও বাঁশ দিয়ে তাদের বাড়িগুলো নির্মাণ করেন।
এবং বাড়িগুলো থাকে পাহাড়ের ঢালে ঢালে। 2. মারমা জনগোষ্ঠী কোন ধর্মের অনুসারী? উত্তর, মারমা জনগোষ্ঠীর লোকেরা বৌদ্ধ ধর্মের অনুসারী। 3. সাঁওতালদের একটি উৎসবের নাম লেখো। উত্তর, সাঁওতালদের একটি উৎসবের নাম হলো সোহরাই উৎসব। 4. মণিপুরীরা যে বিশেষ এক ধরনের সবজি খান তার নাম কি? উত্তর, মণিপুরীরা যে বিশেষ এক ধরনের সবজি খান তার নাম হলো সিনজেদা। এবার বড় প্রশ্নগুলোর উত্তর দাও। 1. কিভাবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনযাত্রা অন্যদের চেয়ে আলাদা? উত্তর, প্রধান ক্ষুদ্র নৃগোষ্ঠীরা সাধারণত পাহাড়ি অঞ্চলে বাস করে। এদের প্রায় প্রত্যেকের স্বতন্ত্র ভাষা রয়েছে। খাবার ও পোশাকের বেলায়ও তাদের মাঝে বৈচিত্র্য দেখা যায়। ক্ষুদ্র নৃগোষ্ঠীরা সাধারণত বাঁশ, কাঠ, শন দিয়ে তাদের বাড়িঘর তৈরি করে। নাচ, গান, বাদ্যযন্ত্র এবং বিভিন্নভাবে তারা তাদের উৎসবগুলো পালন করে। আর এ সকল কারণেই ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনযাত্রা অন্যদের চেয়ে আলাদা। 2. কিভাবে বর্তমান সময়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনযাত্রা বদলে যাচ্ছে? উত্তর, নানা দিক থেকে বর্তমান সময়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনযাত্রা বদলে যাচ্ছে। যেমন 1. তারা বর্তমানে আধুনিক শিক্ষার প্রতি আগ্রহী হচ্ছেন। 2. বর্তমানে তারা আধুনিক চিকিৎসা ও ওষুধ ব্যবহার করেন। 3. নৃগোষ্ঠীদের অনেকেই এখন আধুনিক পোশাক পরেন। 4. তারা কুটির শিল্প সহ আরো নিত্য নতুন পেশার প্রতি আগ্রহী হচ্ছেন। অধ্যায় 4 নাগরিক অধিকার। অনুশীলনীর প্রশ্নোত্তর, অল্প কথায় উত্তর দাও। 1. নাগরিক বলতে কি বোঝায়? উত্তর, সাধারণভাবে রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী কোনো সদস্যকে নাগরিক বলা হয়। 2. ভাষার অধিকার বলতে কি বোঝায়? উত্তর, নিজ মাতৃভাষায় কথা বলার যে অধিকার তাই ভাষার অধিকার। 3. একটি রাজনৈতিক অধিকারের নাম লেখো। উত্তর, একটি রাজনৈতিক অধিকারের নাম হলো নির্বাচনের অধিকার। 4. অর্থনৈতিক অধিকার কি? উত্তর, জীবন ধারণের জন্য কোনো কাজ করে আয় রোজগার করার অধিকারকে অর্থনৈতিক অধিকার বলে। এবার বড় প্রশ্নগুলোর উত্তর দাও। 1. মত প্রকাশের স্বাধীনতার অধিকারের একটি উদাহরণ দাও। উত্তর, মত প্রকাশের অধিকার একটি রাজনৈতিক অধিকার। আমি বাড়িতে, বিদ্যালয়ে এবং সমাজে স্বাধীনভাবে নিজস্ব মত প্রকাশ করি। এতে কেউ আইনগতভাবে আমাকে বাধা দিতে পারে না। আমার মত কেউ গ্রহণ না করলেও বাধা সৃষ্টি করে না। এটি আমার মত প্রকাশের স্বাধীনতার অধিকার। 2. ন্যায্য পারিশ্রমিক না পেলে মানুষ কি করতে পারেন? উত্তর, যে কোনো কাজ করে সবার ন্যায্য পারিশ্রমিক লাভের অধিকার রয়েছে। ন্যায্য পারিশ্রমিক না পেলে মানুষ রাষ্ট্রের কাছে এই অধিকার লাভের জন্য প্রতিকার চাইতে পারেন। ন্যায্য পারিশ্রমিক না পেলে মানুষ আইনের আশ্রয় লাভের মাধ্যমে উপযুক্ত পাওনা আদায় করে অর্থনৈতিক অধিকার ভোগ করতে পারেন। অধ্যায় 5 মূল্যবোধ ও আচরণ। অনুশীলনীর প্রশ্নোত্তর, অল্প কথায় উত্তর দাও। 1. একটি নৈতিক গুণের নাম লিখো। উত্তর, সত্য কথা বলা একটি নৈতিক গুণ। 2. নম্র স্বভাবের মানুষ কেমন আচরণ করেন তার একটি উদাহরণ দাও। উত্তর, নম্র স্বভাবের মানুষ সবসময় ছোটদের স্নেহ করেন এবং বড়দের প্রতি শ্রদ্ধাশীল হয়। 3. তোমার একটি দোষের কথা লেখো যা তুমি পরিত্যাগ করতে চাও। উত্তর, আমার একটি দোষ হলো শৃঙ্খলা মেনে চলি না। আমি এটি পরিত্যাগ করে সুশৃঙ্খল জীবনযাপন করতে চাই। 4. রাস্তায় কিছু টাকা কুড়িয়ে পেলে তুমি কি করবে? উত্তর, সঠিক তথ্য প্রমাণের ভিত্তিতে যার টাকা তাকে ফেরত দেব। এবার বড় প্রশ্নগুলোর উত্তর দাও। 1. মূল্যবোধ ও আচরণের মধ্যে পার্থক্য কি? উত্তর, মূল্যবোধ হলো মানুষের ভিতরের নৈতিক গুণাবলী, যেমন সততা, ন্যায়নিষ্ঠা, শৃঙ্খলা, নম্রতা ইত্যাদি। অন্যদিকে আচরণ হলো আমাদের বাইরের নৈতিক গুণাবলী। পরস্পরের সাথে কথাবার্তা, চলাফেরা ও ভালো সম্পর্ক গড়ে তোলাই হলো আচরণ। মূলত মূল্যবোধ হলো বিশ্বাস আর আচরণ হলো তার প্রকাশ বা কাজ। 2. নৈতিক গুণগুলোর মধ্যে কোনটির মাধ্যমে তুমি সুপরিচিত হতে চাও? উত্তর, নৈতিক গুণগুলোর মধ্যে সততার মাধ্যমে আমি সুপরিচিত হতে চাই, কারণ সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। সৎ মানুষকে সবাই ভালোবাসে ও শ্রদ্ধা করে। সৎ মানুষ সমাজের সবার কাছে অনুকরণীয়
সৎ পথে চললে ও সৎভাবে উপার্জন করলে মানুষের মধ্যে সুপরিচিত হওয়া যায়। অধ্যায় 6 পরমত সহিষ্ণুতা। অনুশীলনীর প্রশ্নোত্তর। অল্প কথায় উত্তর দাও। 1. সহিষ্ণুতা বলতে কি বোঝায়? উত্তর: সহিষ্ণুতা হলো অন্যের মতকে সম্মান করা, সবার মতামত ধৈর্য সহকারে শোনা ও গুরুত্ব দেওয়াকে বোঝায়। 2. প্রত্যেকের মতামত শোনা উচিত কেন? উত্তর: প্রত্যেকের মতামত শুনলে ভালো মতটি গ্রহণ করা যায়, ফলে সিদ্ধান্ত নিতে সহজ হয়। 3. বাড়িতে অন্যদের মতামত নিয়ে সিদ্ধান্ত গ্রহণের একটি উদাহরণ দাও। উত্তর: বাড়িতে অন্যদের মতামত নিয়ে সিদ্ধান্ত গ্রহণের একটি উদাহরণ: আমরা যদি কোথাও বেড়াতে যাই তাহলে কোথায় বেড়াতে যাব, কিসে করে যাব, কতদিন থাকব, এসব বিষয়ে আমরা বাড়ির সবার মতামত নিয়ে সিদ্ধান্ত নেব। 4. বিতর্ক কি? উত্তর: কোনো নির্দিষ্ট বিষয়ে বিভিন্ন মতামতের উপর আনুষ্ঠানিক আলোচনাই হচ্ছে বিতর্ক। এবার বড় প্রশ্নগুলোর উত্তর দাও। 1. তোমরা সবাই মিলে শ্রেণীকক্ষের বাইরে কোথাও ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত কি ভেবে নেবে? উত্তর: আমরা সবাই শ্রেণীকক্ষের বাইরে বনভোজনে যেতে চাই। কোন জায়গাটি আমাদের বনভোজনের জন্য নির্ধারণ করব সে বিষয়ে সবার মতামত নেওয়ার জন্য আলোচনার আয়োজন করি। সবার মতামত শুনে অধিকাংশ বন্ধুদের মতামত অনুযায়ী যাবার সিদ্ধান্ত গ্রহণ করব। এভাবে সবার মতের প্রতি গুরুত্ব দিয়ে অধিকাংশের মতামতের ভিত্তিতে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি। 2. সকলের মতামত নিয়ে আলোচনা করতে কি বেশি সময় লাগে? উত্তর: না, সকলের মতামত নিয়ে আলোচনা করতে খুব বেশি সময় লাগে না। একটি নির্দিষ্ট সময় আলোচনার জন্য নির্ধারণ করতে হবে। এরপর মতামত নেওয়ার সময় একে অন্যের মতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অধিকাংশের মতামতকে প্রাধান্য দিতে হবে। এভাবে সিদ্ধান্ত নিলে মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকে না, অর্থাৎ শৃঙ্খলা অনুযায়ী কাজ করলে সময় কম লাগে। তো এই ছিল আজকের পুরো ভিডিওটি। এখানে চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের 1 থেকে 6 পর্যন্ত অধ্যায় আলোচনা করা হয়েছে। এগুলো প্রথম সাময়িক পরীক্ষার সিলেবাস। বাকি অধ্যায়গুলো পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।